প্রতিটি নতুন দাম্পত্যে একটা নতুন শুরু থাকে। নতুন ঘর, নতুন আশা, নতুন জীবন। কিন্তু কিছু ঘর আছে যেখানে নতুন কিছু শুরু করা যায় না, কারণ সেখানে পুরনো কেউ এখনো আছে। সায়ন আর তিথি সদ্য বিয়ে হয়েছে তাদের। কলকাতার কোলাহল থেকে একটু দূরে থাকতে চেয়ে ওরা বারাসাতে একটা পুরনো বাড়ি ভাড়া নিল, নীলমণি কুঠি। নামটা শুনলেই কেমন একটা শান্তির ছোঁয়া লাগে। কিন্তু নাম আর বাস্তবতা সবসময় এক হয় না। তিথি হাসতে হাসতে বলল, দেখো না সায়ন, কি সুন্দর জায়গা। বেলগাছ, পুকুর, পাখির ডাক, একদম গ্রামের ঘর। সায়নও একটু হেসে বলল, হ্যাঁ, কিন্তু একটু পুরনো লাগছে বাড়িটা। এই জানালাগুলো দেখো, কাঁপলে মনে হয় ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তিথি ঠাট্টা করে বলল, তোমারও এখন ভূতের ভয় ধরেছে নাকি? ওরা ঘরে ঢুকলো। বাতাসে একটা পুরনো মিষ্টি গন্ধ, জবা ফুলের মতো। তিথি বলল, এমন গন্ধ তো আমি কোথাও পাইনি। সায়ন বলল, সম্ভবত আগের বাসিন্দারা আতর ব্যবহার করত, কিন্তু ওরা জানতো না এই গন্ধটাই এই বাড়ির ইতিহাসের অংশ। রাতে যখন তিথি রান্না করছে, হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা শব্দ পেল। তিথি চমকে উঠে বলল, সায়ন, তুমি এলে? সায়ন দূর থেকে বলল, না, আমি ঘরে আছি। কি হলো? তিথি চুপ করে গেল। চুলোর পাশে কেউ নেই, কিন্তু গ্যাসের শিখা হঠাৎ নিভে গেল। সেদিন রাতে তিথি ঘুমাতে পারেনি। ওর মনে হচ্ছিল কেউ ঘরের বাইরে হাঁটছে, টিপ টিপ করে, যেন চুরি পরার পা। তিথি ফিসফিস করে বলল, সায়ন, সায়ন, তুমি শুনছো? সায়ন ঘুম ঘুম কণ্ঠে বলল, না, কি হয়েছে? তিথি বলল, কেউ যেন বাইরে হাঁটছে। সায়ন জানলার দিকে তাকালো। চাঁদের আলোয় পুকুরের ধারে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো। সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু করে। পরদিন সকালে ওরা অশোকবাবুর কাছে জানতে চাইল, এই বাড়িতে আগে কে থাকতো? অশোকবাবু বললেন, এক মহিলা ছিলেন, নাম মৃণালিনী দেবী। স্বামী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন এখানে। একদিন পুকুরে ডুবে যান। কেউ জানে না দুর্ঘটনা ছিল নাকি কিছু অন্য। তিথি কিচ্ছু বলল না, শুধু বাড়ির ভেতরের দেয়ালে আলতো করে হাত বুলিয়ে বলল, এই গন্ধটা, এটা আমি চিনি। এই গন্ধ তো আমার মায়ের ছিল। সেদিন থেকে তিথি বদলে গেল। রাতে নিজে নিজে কথা বলে, পুকুরের ধারে একা বসে থাকে। আর আমি বুঝতে পারছিলাম না সে আমার স্ত্রী তিথি নাকি কেউ অন্য। কেউ এসে ওর শরীর দখল করেছে। কখনো কখনো ঘর বদলায় না, মানুষ বদলায়। ওই রাতের পর আমি জানি এই বাড়ির মালিক আমরা নই। এখনো কেউ আছেন যিনি আমাদের দেখতে থাকেন। বারাসাতের সেই পুরনো বাড়িটায় আসার পর মাত্র 3 দিন। 3 দিনেই বদলে গিয়েছিল সবকিছু। তিথির হাসি যেন ফিকে হয়ে গেল, আর রাতগুলো যেন দীর্ঘ হতে থাকলো। সকালে তিথি রান্না করছিল। আমি বারান্দায় বসে খবরের কাগজ পড়ছি। চা পেয়েছি, কিন্তু তোমার গলার আওয়াজ পাচ্ছি না আজকাল। সব ঠিক তো? তিথি নরম কণ্ঠে বলল, সব ঠিকই আছে।
শুধু ঘুমটা ঠিক মতো হয়নি। তারপর আমি দেখলাম ওর হাতের আঙুলে পুরনো ধাঁচের লাল চুড়ি। আমি তো ওর জন্য কখনো এমন কিছু কিনিনি। আমি জিজ্ঞেস করলাম, এই চুড়িগুলো কোথা থেকে পেলে? তিথি চোখ নিচু করে উত্তর দিল, ওগুলো আলমারির ভেতরেই ছিল, বোধহয় আগের ভাড়াটিয়ের জিনিস। আমি ওর চোখের দিকে তাকালাম, কেমন যেন অন্য কেউ সেখানে তাকিয়ে আছে বলে মনে হলো। রাতে ঘুমাতে গিয়ে দেখি তিথি বারান্দায় দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়ে আছে। চুল খুলে রেখেছে, বাতাসে চুলগুলো উড়ছে। চাঁদের আলোয় যেন ওর ছায়া লম্বা হয়ে পুকুর পর্যন্ত নেমে যাচ্ছে। আমি চমকে গিয়ে তিথিকে জিজ্ঞেস করলাম, তিথি, এই রাতে বাইরে কেন? তিথি ধীরে ধীরে বলল, ওরা ডাকছে, আমি যাচ্ছি। আমি চেঁচিয়ে উঠে বললাম, কে ডাকছে? আমি চারপাশে তাকালাম, কেউ নেই। তিথি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে ওর গলার আওয়াজ এলো, কিন্তু সেটা তিথির গলা নয়। অচেনা এক নারী কণ্ঠ বলে উঠল, আমার চুড়ি কেউ ছুঁয়ে দেখবে না। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ভেতরে তিথি আয়নার সামনে বসে আছে, চুল আঁচড়াচ্ছে, কিন্তু আয়নায় ওর মুখটা দেখা যাচ্ছে না, যেন ওর জায়গায় অন্য কেউ বসে আছে। আমি একটু কাঁপা গলায় বললাম, তিথি, আয়নাতে তুমি? তিথি মৃদু হাসি হেসে বলল, সব মেয়েরই না একটা আয়না থাকা দরকার সায়ন, যাতে পুরনো মুখগুলো দেখা যায়। ওর হাসিটা শুনে বুক কেঁপে উঠল। সেই মুহূর্তে আয়নার ভেতরকার মুখটা আমার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। আমি পেছনে পড়ে গেলাম, আলো নিভে গেল। পরের দিন সকালে তিথিকে স্বাভাবিক লাগছিল, যেন কিছুই হয়নি, কিন্তু ওর কবজিতে তখনও সেই লাল চুড়িগুলো, আর ঘরে ভেসে বেড়াচ্ছিল সেই গন্ধ, জবা আর আতরের মিশ্রণ। অশোকবাবু বললেন, বাবু, আপনি ঠিক আছেন তো? গত রাতে আপনার ঘরে আলো দেখেছি, দরজাও খোলা ছিল। আমি চাপা গলায় বললাম, আমার স্ত্রী ঠিক নেই, ওর মধ্যে কেউ। অশোকবাবু আমাকে থামিয়ে দিয়ে বললেন, বলবেন না, এইবারের নাম নিলে ওরা শুনে ফেলে। আমি স্তব্ধ হয়ে গেলাম। অশোকবাবু বললেন, এই বাড়িতে এক সময় এক মহিলা ছিলেন, মৃণালিনী দেবী। স্বামী মারা যাওয়ার পর তিনি পাগল হয়ে গিয়েছিলেন। রাতে আয়নার সামনে বসে চুল আঁচড়াতেন এবং হাসতেন, একদম যেমন আপনার স্ত্রী হাসে। সেদিন রাতে ঘুম ভাঙল একটা ঠান্ডা অনুভূতিতে। চোখ খুলে দেখি তিথি নেই পাশে, পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, হাতে সেই লাল চুড়ি। চাঁদের আলোয় মুখটা ফ্যাকাশে সাদা। আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরতে গেলাম। ও ঘুরে তাকালো, কিন্তু সেটা তিথির মুখ নয়। আমার স্ত্রী এখনো আমার সঙ্গে থাকে, কিন্তু কখনো কখনো মনে হয় ও শুধু শরীরটুকু তিথির, আর ভেতরে অন্য কেউ, যে এখনো এই বাড়িটা ছাড়েনি। প্রতিটা ভয় কোথাও না কোথাও শুরু হয়, কিন্তু সব ভয়ই শেষ হয় না। বারাসাতের নীলমণি কুঠি যেন একটা নিঃশ্বাসহীন সময়ের ঘর, যেখানে আমি আর তিথি শুধু ভাড়া থাকছিলাম না, আমরা হয়তো বন্দি ছিলাম।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তিথি সারাদিন ঘর থেকে বেরোয়নি। ওর চোখের নিচে কালচে দাগ, মুখে এক অদ্ভুত শান্তি। আমি বললাম, তোমার কিছু খেতে ইচ্ছে করছে না? তিথি ধীরে ধীরে বলল, আজ উপবাস, আজ ওর তিথি। আমি বিস্মিত হয়ে বললাম, কার তিথি? তিথি হাসতে হাসতে বলল, তুমি চিনবে না, আমি চিনি। ওর এই ওটা কাকে বোঝাচ্ছে? আমি বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছিল ওর হাসির নিচে অন্য কেউ ফিসফিস করছে। বিকেলে আমি বারাসাতের পুরনো লাইব্রেরিতে গেলাম। ওখানেই শুনলাম প্রথমবার মৃণালিনী দেবীর আসল গল্প। বৃদ্ধ এক লাইব্রেরিয়ান নরম কণ্ঠে বললেন, বাবু, এই বাড়িটায় একসময় স্বর্ণকার পরিবার থাকত। মৃণালিনী দেবী ছিলেন সেই বাড়ির বৌমা। একদিন স্বামী হঠাৎ নিখোঁজ হন। সবাই বলে মৃণালিনী পাগল হয়ে গিয়ে প্রতিদিন পুকুরে নিজের প্রতিবিম্বের সঙ্গে কথা বলতেন। শেষে এক রাতে সেই প্রতিবিম্বই নাকি তাকে ডেকে নেয়। আমি ঠান্ডা হয়ে গেলাম। তিথি এখন প্রতি রাতে ঠিক সেটাই করছে, পুকুরের ধারে দাঁড়িয়ে নিজের ছায়ার সঙ্গে কথা বলছে। ফিরে এসে দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি ডাকলাম, তিথি, দরজা খোলো, আমি এলাম। কোনো উত্তর নেই, ভিতর থেকে শুধু জল পড়ার শব্দ। আমি দরজা ঠেলে খুললাম। ভেতরে পা রাখতেই ঠান্ডা জলে ভিজে গেল গোড়ালি পর্যন্ত। আমি চমকে উঠে বললাম, তিথি, কোথায় তুমি? ও দাঁড়িয়ে আছে আয়নার সামনে, ভিজে চুল কাঁধে, আর আয়নায় জলের মতো প্রতিফলন দুলছে। তিথি মৃদু গলায় বলল, সে আজ আবার এসেছে সায়ন। আজ পুকুরে ওর মুখ দেখেছি। কার মুখ তিথি? তিথি হেসে বলল, আমার আগের জন্মের। আমি ওর হাত ধরতে গেলাম, কিন্তু তিথির শরীর বরফের মতো ঠান্ডা। ওর ঠোঁট কাঁপছে, চোখ ফাঁকা। আমি বললাম, তুমি কে তিথি? তিথি অচেনা কণ্ঠে বলল, তোমার স্ত্রী মৃণালিনী। আমি পিছিয়ে গেলাম। আয়নায় এবার তিথির মুখ নেই, সেখানে এক মহিলার মুখ, চোখ লাল, ঠোঁটে হাসি। আমি চিৎকার করলাম, কিন্তু শব্দটা যেন গলায় আটকে গেল। চারপাশে হাওয়া বইছে, জানালা বন্ধ হচ্ছে নিজে নিজে। আয়নার ভেতর থেকে সেই মুখটা ফিসফিস করে বলল, তুমি ওকে কেড়ে নিয়েছো, এবার তোমার পালা। আমি বুঝতে পারলাম তিথি নেই ঘরে। দৌড়ে পুকুরের দিকে গেলাম। চাঁদের আলোয় দেখলাম জলে কারো চুল ভেসে আছে। আমি ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু জলে শুধু আমার প্রতিফলন। হঠাৎ জলের ভেতর থেকে একটা হাত আমার কবজি ধরল। আমি চেঁচিয়ে উঠলাম, তিথি! আমি টানতে চাইলাম, কিন্তু জলের ভেতর থেকে অন্য একটা মুখ বেরিয়ে এলো। তিথির নয়, মৃণালিনীর। চোখ খুললাম যখন, তখন আমি হাসপাতালে। ডাক্তার বলল, আপনার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আপনার হাতে কারো নখের দাগ পাওয়া গেছে গভীরভাবে। আমি চোখ বুঝে সেই গন্ধটা পেলাম, জবা আর আতরের গন্ধ। আজও রাতে যখন চোখ বন্ধ করি, পুকুরের জলে একটা মুখ দেখি আর শুনি ফিসফিসানি, আমি ফিরে আসব। তিথি হারিয়ে যাওয়ার পর কেটে গেছে 3 দিন।
পুলিশ বলেছে হয়তো ডুবে গেছে, কিন্তু আমি জানি তিথি কোথাও যায়নি। ও এখানেই আছে, এই বাড়িতেই। কখনো দরজার পাশে নিঃশ্বাসের শব্দ শুনি, কখনো রাতে আয়নায় ওর মুখ দেখি। শুধু ওর চোখ দুটো বদলে গেছে। আজ রাতে ঘরে ফিরতে একটু দেরি হলো। বারাসাতের আকাশে চাঁদ ঝুলছে, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি দরজার কাছে যেতেই শুনলাম চুড়ির টুংটাং আওয়াজ। আমি ফিসফিস করে বললাম, তিথি? কোনো উত্তর নেই, শুধু আলমারির ভেতর থেকে হালকা কাঁপুনি। আর তারপর মেয়েলি গলায় একটা গান শুনতে পেলাম। আমার শরীর জমে গেল। ওটা তিথির গলা, কিন্তু সেই গান ও কখনো জানতো না। আমি আলমারির দরজা খুললাম। ভেতরে তিথির বিয়ের শাড়ি আর পাশে লাল চুড়িগুলো, কিন্তু মেঝেতে জল টপ টপ করে পড়ছে। কোথা থেকে বুঝতে পারলাম না। আমি চোখ খুলতেই দেখলাম আলমারির পেছনের দেয়ালে এক নারীর মুখ আঁকা, চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে। আমি কাপা কণ্ঠে বললাম, কে কে তুমি? এক নারী কণ্ঠ ফিসফিস করে বলল, আমি তো তোমার ঘরের বউ। দেয়ালের মুখটা হাসল। সেই হাসির সঙ্গে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তিথির চুলের গন্ধ। আমি দৌড়ে বাইরে এলাম। পুকুরের ধারে কেউ দাঁড়িয়ে, সাদা শাড়ি, চুল ভেজা। চাঁদের আলোয় মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের চুড়িগুলো ঝিকমিক করছে। আমি চেঁচিয়ে বললাম, তিথি, তিথি, ফিরে এসো। ও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে জল, ঠোঁটে হালকা হাসি, কিন্তু ওর মুখে দুটি মুখ, একটা তিথির, অন্যটা মৃণালিনীর। দুই কণ্ঠ একসাথে বলে উঠল, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদের একসাথে রাখবে। আমি ওর দিকে ছুটে গেলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমি জলে পড়ে যাচ্ছি। না, জলে নয়, আয়নার ভেতর। চারদিক অন্ধকার, শুধু জলের প্রতিফলনে তিনটে মুখ, তিথি, মৃণালিনী আর আমি। এক নারী কণ্ঠ দূর থেকে ভেসে উঠল, এখন তুমি জানো কে ঘরের আসল মালিক? আমি চিৎকার করলাম, কিন্তু গলায় কোনো শব্দ বেরোলো না। পুকুরের জল মুখে ঢুকছে, আর কানজোড়া চুড়ির ঝনঝনানি কানে বাজছে। চোখ খুলে দেখি আমি ঘরের মেঝেতে পড়ে আছি, দরজা খোলা, সূর্যের আলো ঢুকছে, সব শান্ত। আমি ভাবলাম সবটা কি স্বপ্ন ছিল? কিন্তু তখনই মেঝেতে চোখ গেল। ওখানে পড়ে আছে একটা ভাঙা চুড়ি, আর জল টপ টপ করে পড়ছে ছাদের ফাঁক দিয়ে, কিন্তু ছাদ একদম শুকনো। আবার নারী কণ্ঠ দূর থেকে ভেসে উঠল, জল নেড়ে, জল, মুখ ধুয়ে নেড়ে। আমি জানি তিথি কোথাও যায়নি, সে এখানেই আছে, হয়তো আমার পাশেই বসে আছে। আর আমি এখন শুধু সময়ের অপেক্ষায়, যখন আবার ও ডাকবে, সায়ন। বারাসাতের সেই ভাড়া বাড়িটা আজও খালি পড়ে আছে। কেউ ওখানে থাকতে চায় না, কারণ রাতে জানালার পাশে নাকি শোনা যায় চুড়ির টুংটাং আওয়াজ। আজকের গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর এরকমই আরো ইন্টারেস্টিং ভৌতিক গল্প শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।